বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবারই এখন ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে, অথচ এখন আমাদের ব্যস্ততা অদম্য কাপ নিয়ে। বিশ্বকাপে এরই মধ্যে বাংলাদেশের চলে যাওয়ার কথা ছিল, প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল, গ্রুপ পর্ব থেকে আমরা সুপার এইটসে উঠতে পারবো কিনা সেই বিশ্লেষণের কথা ছিল। আমাদের ন্যাশনাল টিমের 15 ক্রিকেটারদের মধ্যে কাদের প্রস্তুতি ভালো হলো, কাদের প্রস্তুতি ভালো হলো না, সেইটা নিয়ে আলোচনার হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কথাই তো আর শেষ পর্যন্ত থাকলো না, কেননা নানান পরিস্থিতির কারণে বাংলাদেশ এই বিশ্বকাপটা খেলেনি। আমরা এখন অদম্য কাপ খেলছি, এটা বাস্তবতা তো স্বীকার করে নিতেই হবে, মেনে নিতেই হবে। বিশ্বকাপ খেলছে না এই সময়টাতে বলা ঠিক না, কেননা বিশ্বকাপ হবে 1 মাস জুড়ে, 7 তারিখে শুরু হয়ে মার্চের 8 তারিখে শেষ হবে। আর এইখানে বিসিবি 4 দিনের জন্য একটা টুর্নামেন্ট করছে, 3 দলের টুর্নামেন্ট, যেইখানটাতে আসলে 4টা ম্যাচ হবে এবং ম্যাচ ফি প্রাইজ মানি বাবদে 2.5 কোটি টাকার বেশি এই টুর্নামেন্টে বিসিবি খরচ করছে। আমাদের ক্রিকেটারদের একটুখানি সান্ত্বনা দেবার জন্য যে না ঠিক আছে, বিশ্বকাপে খেলতে গেলে যেই ম্যাচ ফি বা ওইখান থেকে যে টাকা পয়সা পেত কিছুটা এখানে কাভার করেছে, কিন্তু বিশ্বকাপ খেলা কি শুধুমাত্র টাকা পয়সার হিসাব? না, একটা বিশ্বকাপ একজন ক্রিকেটারের জন্য যে কত বড় প্রাইডের জায়গা আমি নিশ্চিত আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বোঝেন, কিন্তু আমি নিশ্চিত না যে সেই বিশ্বকাপ খেলাটা আমরা আসলে কিভাবে খেললাম না, আমরা কিভাবে সেইটা নিজেরা আসলে না খেলার মতো একটা জায়গাতে চলে গেলাম। যাই হোক, এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু এটা নোটে তো অনেক আলোচনা করেছি, আরও অনেক আলোচনা হবে, কেননা ওই আফসোস আসলে যাবার নয় যে বাংলাদেশ একটা বিশ্বকাপ খেলেনি। কিন্তু এই যে অদম্য বাংলাদেশ টি-20 কাপের নামে যে টুর্নামেন্টটা হচ্ছে, সেই টুর্নামেন্টের আসলে দলগুলো কেমন হয়েছে, কোন দলের কি অবস্থা, আপনি যদি বলেন যে শিরোপা জয়ের জন্য, কিংবা এখানটাতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ার রুল। আসলে ইম্প্যাক্ট প্লেয়ার রুল না, আমি একেবারে এটা হচ্ছে কি, এটা নিয়ে একটু ঝামেলা রয়েছে যে সুপার সাব একটা নিয়ম তারা ইন্ট্রোডিউস করেছে আমাদের ক্রিকেট বোর্ড। এই সুপার সাবটা আসলে কিভাবে ওয়ার্কআউট করবে, আইপিএলে যেভাবে ওয়ার্কআউট করছে সেইভাবে করবে, নাকি পুরোনো আমলের সুপার সাবের মতো, না আসলে এটা কিভাবে কাজ করবে, সেইটা নিয়ে আমি বেশ কিছু জায়গায় খোঁজ খবর করে ফাইনালে গিয়ে প্লেয়িং কন্ডিশনটা দেখেই এটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কেননা এখন এই টুর্নামেন্টের 4টা ম্যাচের দিকে তো আমাদেরকে আসলে তাকিয়ে থাকতেই হবে। আমরা ওই ইন্টারেস্টটা নিয়েই আমরা ঠিক আছে ওয়ার্ল্ড কাপ খেলিনি, বিশ্বকাপ খেলিনি, অদম্য কাপ খেলছি আর কি, সেভাবে বিষয়টাকে আমরা দেখতে চাই। টুর্নামেন্ট 3টা দলের। নাম্বার 1 ধূমকেতু একাদশ, যেটাকে বলতে পারেন জাতীয় দল। নাম্বার 2 দুর্বার একাদশ, যেটাকে বলতে পারেন বাংলাদেশ এ দল। এবং নাম্বার 3 দুরন্ত একাদশ, যেটাকে বলতে পারেন এইচপি স্কোয়াড। এভাবে বলা যেতে পারে আর কি মোটা থেকে, কেননা প্রতিটা দলে ধরেন হচ্ছে গিয়ে 13 জন করে ক্রিকেটার রয়েছেন, মানে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, ম্যানেজার, সাপোর্ট স্টাফ মিলিয়ে টিলে ওইটা সব মিলে 19-20 জনের একটা টিম। সো 13 জনের ক্রিকেটার মানে 3-13-39 জন ক্রিকেটার 3টা দলে। এখন আমি ধূমকেতু একাদশকে বলছি যে জাতীয় দল বলতে পারেন। কেন জাতীয় দল বলতে পারেন বলছি, কেননা এই 13 জনের মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে যে বাংলাদেশের 15 সদস্যের যে দলটা ছিল না, সেইখান থেকেই হচ্ছে গিয়ে 13 জন এই ধূমকেতু একাদশে আছেন। লিটন দাস বিশ্বকাপে আমাদের যিনি ক্যাপ্টেন, তিনিও এইখানকার এই স্কোয়াডটারই ক্যাপ্টেন। এবং ওই বিশ্বকাপ স্কোয়াডের সবাই শুধুমাত্র মোহাম্মদ সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহান, এই 2 জনকে বাদ দিয়ে বাকি 13 জনকে নিয়ে এই ধূমকেতু একাদশ গঠন হয়েছিল। পরবর্তীতে শেষ সময় অবশ্য তাসকিন আহমেদ খেলতে পারছেন না, তিনি তার অসুস্থতার কারণে, ওই যে সাইনাসের প্রবলেমের কারণে তিনি রেস্ট নিচ্ছেন, এই টুর্নামেন্টটা খেলছেন না। ফলে তার জায়গাটাতে এখানে মকিদুল ইসলাম মুগ্ধ, আরেক পেস বোলার, তাকে ইনক্লুড করা হয়েছে। তো ওইটা তো হচ্ছে কি আমাদের ন্যাশনাল টিম বলছে। আমাদের যে দুর্বার একাদশ, যেটার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সেইটাকে আমি বলছি যে এ দলের মতো বাংলাদেশ। সেইখানটাতে হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনেক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিসাল ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ, তারা রয়েছেন। এবং ওই ধূমকেতু একাদশের কোচ যেমন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ওই ন্যাশনাল টিমের মতো এই দুর্বার একাদশের কোচ মিজানুর রহমান, সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশ যেটা বলছিলাম যে হাই পারফরমেন্স স্কোয়াড আর কি বলা যেতে পারে, এটা একটু প্রমিজিং যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে গঠিত দুরন্ত একাদশ। আকবর আলী যেটার ক্যাপ্টেন, এবং এখানটাতে রয়েছেন জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুর রহমান রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এস এম মেহরব হোসেন, রকিবুল হোসেন, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন, এটা হান্নান সরকার প্রধান কোচ, এবং রাজিন সালে হচ্ছে গিয়ে সহকারী কোচ এই স্কোয়াডটাতে। এখন দেখেন এখানে নোটেবল কয়েকটা নাম নেই, এর মধ্যে একটা তো তাসকিনের কথা বললামই, এর বাইরে ধরে সৌম্য সরকার নেই, তিনি ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। নাইম শেখ তিনিও আসলে ছুটি নিয়েছেন বিসিবির কাছ থেকে, তিনিও নেই। আর এর বাইরে গিয়ে আপনি এখন
ধরেন আমি দেখছিলাম যে এনামুল হক বিজয় তিনি কোথায় ফেসবুকে নিজের নাকি কোথায় জানি বলছিলেন যে আমি বিপিএলও আমাকে সুযোগ দেওয়া হয়নি, এইখানেও কেন সুযোগ দেওয়া হলো না, এই তার আক্ষেপ আফসোসের জায়গা। কিন্তু আমার মনে হয় যে 39 জন প্লেয়ার 3টা গ্রুপে ভাগ করে যেভাবে নেওয়া হয়েছে, বিপিএলটা তিনি খেলেননি, তাকে এইখানটাতে এইরকম 39 জন 3টা গ্রুপের মধ্যে 3টা দলের মধ্যে আমি আসলে বিজয়ের জায়গা সত্যিকার অর্থে দেখতে পাচ্ছি না। সাব্বির রহমানের কথা কেউ কেউ বলছেন ভাই পারফরমেন্সে আসে না, খালি খালি তো ওই যে জনপ্রিয়তার কথা বলে লাভ নাই, আপনি সাব্বির রহমান, নাসির হোসেন এরা কি আসলে পারফরমেন্সের বিচারে আপনার মনে হয় এই জায়গাটাতে আসে? এইখানটাতে কোনো স্কোয়াডের মধ্যে এই 339 জনের মধ্যে আমার কাছে মনে হয় না। সাব্বিরের আমি দেখছিলাম যে এবার যে ঢাকার হয়ে খেলেছেন 10 ম্যাচ মিলে 134 রান করেছেন, হাইস্ট স্কোর হচ্ছে গিয়ে মাত্র 25। হ্যাঁ, একটা দুইটা ম্যাচে ওই যে ভালো খেলেছেন, দু একটা ছক্কা টক্কা মেরেছেন, এই 39-এ আসার মতো আসলে না। এখন এই যে যারা এই খেলছেন যে ক্রিকেটার, আমি বলছিলাম যে তাদের আর্থিক একটুখানি এখানে প্রাপ্তিযোগ হবে। প্রাপ্তিযোগটা কিরকম? ম্যাচ ফি হিসেবে 50,000 টাকা করে পাবেন, সঙ্গে ম্যাচ জিতলে 10 লাখ টাকা পাবেন, সেই 10 লাখ টাকা টিমের সবার মাঝখানে ভাগ হবে। সত্যিকার অর্থে যেই টাকাটা পাবেন বা যেই অঙ্কটা, সেটা হচ্ছে গিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল, যেই দল চ্যাম্পিয়ন হবে তারা 1 কোটি টাকা হচ্ছে গিয়ে প্রাইজ মানি হিসেবে পাবে, এবং যারা রানার্স আপ হবে তারা 40 লাখ টাকা প্রাইজ মানি হিসাবে পাবে। সো যেই দলটা চ্যাম্পিয়ন হবে সেই দলের ক্রিকেটার প্রত্যেকে কিন্তু, এর বাইরে তো আছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার 1 লাখ টাকা, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার 5 লাখ টাকা, সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার 3 লাখ টাকা করে। সো যেই দলটা চ্যাম্পিয়ন হবে সেই দলের ক্রিকেটাররা আমি দেখতে পেলাম যে মোটামুটি হচ্ছে গিয়ে 6-7 লাখ টাকা করে তারা পাবেন এই ছোট্ট একটা 4 দিনের টুর্নামেন্টের জন্য, উইচ ইজ নট ব্যাড। যে ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইনিশিয়েটিভ নিল। ইন্টারেস্টিং যেই জায়গাটা সেটা হচ্ছে গিয়ে সুপার সাবের ব্যাপারটা। সুপার সাবের এই নিয়মটা ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশ